বাংলাদেশে এখন মাটির নিচ থেকে গ্যাস উঠে 1700 MMCFD। আমাদের তৈরি পোশাক শিল্প এই মুহূর্তে আমাদের মোট রপ্তানির 85%। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক পরিস্থিতির এই মুহূর্তে কোনো পরিবর্তন ঘটে নাই। আপনাদের সবার মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, কারণ আপনারা আমার বিশ্বাস সবাই জানেন, প্রথমে যে রেসিপ্রোকাল টেরিফটা ঘোষিত হয়েছিল 37%, তারপরে হলো 19%। মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ আদালতের একটা রায়ের কারণে সেটা বাতিল হয়ে গেল। পরবর্তীতে তাদের মার্কিন রাষ্ট্রপতি সেকশন 122 এটির অধীনে এটি প্রেসিডেন্টকে একটা ক্ষমতা দিয়েছে যে ব্যালেন্স অফ পেমেন্টের তারতম্যের কারণে উনি কোনো একটা দেশের উপরে শুল্ক আরোপ করতে পারেন সর্বোচ্চ 15%, কিন্তু সেটি সর্বোচ্চ 5 মাসের জন্য কার্যকর হবে, তারপরে তাদের কংগ্রেসের রেটিফিকেশন লাগবে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তো সেই আদেশের কার্যকারিতা অতিক্রান্ত হওয়ার ঠিক আগে সেকশন 301-এ ওনারা শ্রমিক সংক্রান্ত একটা বিষয়ে তুলে 10% শুল্ক আরোপ করেছেন। বাস্তবে অবস্থাটার কোনো পরিবর্তন হয় নাই। আগের যে 10% শুল্ক ছিল সেটার মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরে নতুন নামে 10% শুল্কই জায়গা নিয়েছে। সো আমাদের দৃষ্টিতে আমরা যেটা দেখছি, ইটস এ মেয়ার রিপ্লেসমেন্ট, নামের পরিবর্তন হয়েছে, মূলত ট্যাক্সের সংখ্যার কোনো তারতম্য ঘটেনি। আর এটি শুধু বাংলাদেশের বেলা না, মার্কিন যেটা শুল্ক আরোপ হয়েছে সেটি তো অনেকগুলি দেশের ক্ষেত্রে আরোপ হয়েছে। আর এই যে 301 ধারায় যেটা হলো সেটি 60টি দেশের উপরে, তার মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন আছে, ইংল্যান্ড আছে। আমাদের তৈরি পোশাক শিল্প এই মুহূর্তে আমাদের মোট রপ্তানির 85%। কোনো দেশের জন্যই, বাংলাদেশ তো নাই যেটি 18 কোটি মানুষের বসবাস, এত বড় একটা দেশের জন্য এটা কোনো মুহূর্তেই স্বস্তিকর সুখকর কোনো বিষয় না যে পুরো রপ্তানিটি মূলত একটি খাতের উপর নির্ভরশীল মূলত। তো আমাদের বিশ্বাস, আমরা কয়েকটি খাতকে অগ্রাধিকার দিচ্ছি, যেমন চামড়া, লেদার এবং ফুটওয়্যার, চামড়াজাত পণ্য, শিপ বিল্ডিং, শিপ রিসাইক্লিং, লাইট ইঞ্জিনিয়ারিং, এই খাতগুলির উপরে আইটি, এই খাতগুলির উপর আমরা প্রাধান্য দিচ্ছি এবং এগুলি নিয়ে আমরা কাজ করছি। সেই কাজের রিফ্লেকশন আপনারা কিছু দিনের মধ্যে দেখতে পারবেন যে খাতওয়ারি সুনির্দিষ্ট কি কি পদক্ষেপ নিচ্ছি আমরা এই সেক্টরগুলিকে রিভাইটালাইজ করার জন্য। তো আমাদের বিশ্বাস, এই ফলাফল তো আপনি আগামী কয়েক মাসেই দেখতে পারবেন না, কারণ একটি খাত তার নিজস্ব সক্ষমতায় দাঁড়ানোর জন্য, তার এন্টারপ্রেনারদের তৈরি করার জন্য শুধু এনভায়রনমেন্ট হলেই হয় না, সেটার উপর ভর করে যে নতুন এন্টারপ্রেনাররা এগিয়ে আসবে, ইতিমধ্যে ইনস্টলড ক্যাপাসিটিটার পূর্ণ ইউটিলাইজেশন হবে এবং এটার বিকাশ হবে, এটার জন্য একটা একটা ক্রমাগত একটা প্রক্রিয়া, এটা ওভারনাইট হয় না। কিন্তু খাতভিত্তিক আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপগুলি আপনারা আগামী কিছুদিনের মধ্যে থেকে দেখতে শুরু করবেন ইনশাল্লাহ। আমার বিশ্বাস আগামী 4-5 বছরের মধ্যেই আমরা চাই তৈরি পোশাক এখনকার যে 38-39 বিলিয়ন করে সেটি অন্তত 70-80 বিলিয়নে পৌঁছাক। কিন্তু যতদিনে 80 বিলিয়নে পৌঁছাবে ততদিনে আরও অন্তত 100 বিলিয়ন আরও বিভিন্ন খাত থেকে আসুক, এটি হচ্ছে স্বাভাবিকতা। তো ইনশাল্লাহ আগামী দিনে এই লক্ষ্যে আমাদের কাজ এবং কাজের ফলাফলও আপনারা সবাই দেখবেন। বাস্তবতা তো বাস্তবতাই, বাংলাদেশে এখন মাটির নিচ থেকে গ্যাস উঠে 1700 MMCFD, আর এলএনজি আনি আমরা আরও 900-950 MMCFD। এর বেশি এই মুহূর্তে আপনি গ্যাস দিতে পারবেন না, কারণ আপনার হাতে আছে 2টা FSRU। এলএনজি আনলে সেটা এলএনজি তো তরল, সেটা রিগ্যাসিফাই করা লাগে। তো সেই ইনস্টল জাহাজ আছে 2টা রিগ্যাসিফিকেশন ইউনিট, FSRU। তো আমাদের জ্বালানি মন্ত্রণালয় এই লক্ষ্যে কাজ করছে যাতে যত দ্রুত সম্ভব আরও অন্তত 2টা FSRU তারা সংযোজন করতে পারে। এবং আপনি ঠিকই বলেছেন, এই মুহূর্তে আমাদের ইনস্টলড প্রোডাকশন ক্যাপাসিটির প্রায় 30% আমরা পূর্ণ ক্ষমতায় ব্যবহার করতে পারছি না। তো যত দ্রুত জ্বালানির সংস্থান করা যাবে তত দ্রুত আমাদের ইতিমধ্যে সংস্থাপিত উৎপাদন ক্ষমতার পরিপূর্ণ সদ্ব্যবহার করা যাবে, এই লক্ষ্যে আমরা কাজ করছি। কিন্তু
এটার ওভারনাইট সলিউশন নাই, কিন্তু এটার উপরে গভর্নমেন্ট এটাকে একটা হাইয়েস্ট প্রায়োরিটি টাস্ক হিসাবে হাতে নিয়েছে। আমরা কাজ করছি এটার জন্য।